সেই জন্য তার অনুসারী, তার ছাত্র হতে হলে আমাদের যেটা করতে হবে, আপাতত তথাকথিত নামধারী আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেগুলো বলছেন যে তারাই ডাক্তার অমুক, তাদের সেই যোগ্যতা উপেক্ষা করে আরো বেশি যোগ্যতা সম্পন্ন হলে তবেই একজন, কেন নয়? হ্যানিম্যান ওই অ্যালোপ্যাথ শেষ করে ওইটাকে সাবজেক্ট হিসেবে বা মানে হোমিওপ্যাথিটাকে তার উপরে স্থান করে দিয়েছেন। তাহলে আমাদের কতটা পড়া, কতটা গবেষণা, কতটা করা লাগবে এই ব্যাপারে আমরা যে কাজটা করে থাকি, আমরা এক পেশা থেকে নতুন পেশায় গেলে সেই পেশার যদি ভালো না হয় আমরা ফিরে আবার পূর্বের পেশা যাই। হ্যানিম্যানের জীবদ্দশায় অনেক অনেক যাতনা, টাকা পয়সা অনেক গুরুত্ব, এত দুঃসময় গেছেন যেখানে তিনি কিন্তু আর ফিরে যাননি, সেখানে তিনি আর ফিরে যাননি। প্যাথি করব কি মেটারে মেডিকা সেসবগুলো অনুবাদ করে খেয়েছে, অনুবাদ করা তাও কিন্তু ফিরে যায়নি সেই প্যাথিতে। তাহলে দেখুন কতটা ভালোবাসা, কতটা। আর আমরা কি হলে কি করতাম? আমরা হলে আবার ফিরে গিয়ে সে আগের ব্যবসা শুরু করতাম। যাই হোক, যেটা হচ্ছে না, আবার ফিরে আসে। অনেক মানুষগুলোকে দেখতে পাই আমরা। সেই জন্য আমরা যেটুকু জানবো অল্প বিস্তার আমি আজকে আপনাদের মধ্যে দেখছিনি, আপনি আপনাদের সামনে তো জ্ঞান সামান্যতম একটু শেয়ার করতে এসেছি, যাতে করে আমরা এই জ্ঞানটাকে করে নিজেদের মধ্যে নিয়ে সামান্যতম যদি উপকার হয়, তাহলে আমার আজকের এই ক্লাস, আমার আজকের এই স্টাডিতে অংশগ্রহণ করা সার্থক হবে বলে মনে করি। বিসমিল্লাহ বলে শুরু করছি। আবারও আমি আমার পরিচয় দিয়ে, সেটা হচ্ছে আমি প্রেজেন্টেশনটা পাচ্ছেন? আচ্ছা স্যার, আমি রেকর্ডিং কি এরকম কোন রকমের ইয়ে আছে? রেকর্ডিং করছেন? নাহলে স্যার আপনার ওখানে চালু থাকলে আপনি শুরু করতে পারেন রেকর্ডিংটা। আচ্ছা, আমার এখানে আমি ওই যে আমার তো পেইড ভার্সন আছে, আপনাদের যদি ইয়ে হয় গুরুত্বপূর্ণ ক্লাস বা যেই হোক, আমার তরফ থেকে আমার সহযোগিতা আপনাদের সাথে সব সময় রয়েছে। আমি মিটের পেইড ভার্সন ইউজ করি। আমি আরো অন্যান্য গ্রুপের একটু দায়িত্বে আছি থাকি। যদি আমাকে আমার এই প্রয়োজন মনে হয়, তাহলে সেই পেইড ভার্সন দিয়েও আপনারা বাকি গুরুত্বপূর্ণ হয় হারিয়ে যায়, এরকম করার সুযোগ থাকলে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জি স্যার। ইয়াসিন আলী স্যার, আপনি রেকর্ডিংটা করেন তো আজকে প্লিজ। স্যার আমার এই যে গুগল আপডেট দেওয়ার পর থেকে আর স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে না এটা। আচ্ছা, যদি তাহলে আমরা যদি আমাদের নতুন এই লিংকে ঢুকি স্যার, আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকে ঢুকলে কিন্তু আমরা ক্লাসটাকে ফুলফিল রেকর্ডিং আকারে রাখতে পারি। আমরা কি এরকমই করতে পারবো? হ্যাঁ জি, আপনারা সবাই কি ইচ্ছুক বা রাজি আছেন? জি জি, আমি রেকর্ডিং করছি, কিন্তু আমি ওই যে এমবি কমাতে পারি না। পরে আপনি রেকর্ডিংটা করেন, ওইটা এডিট করা যাবে পরে, ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি ক্লাসে গেলাম। জি স্যার, জি ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। আজকে যে গ্রুপে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গুড নাইট স্টাডি ক্লাস।
এই আয়োজনে আজকে আমাদের যে অনলাইন বিজ্ঞান ক্লাস বলতে পারি 2025 সালের শেষের দিকে। তো আজকের এই ক্লাসে সবাইকে আবারও ক্লাসের শুরুতে ফর্মালিটি সালাম এবং স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডক্টর মোহাম্মদ ইসহাক কুবাইদি। আমি নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে আছি। আর আমি এখন আপনাদের সামনে আছি, আমাদের ফারুক ভাই আছে। আমরা এক সময়ের খুবই সেই মানে কি বলবো ফেভিকল যুক্ত হচ্ছে ওষুধ, আমরা সব সময় এরকম ঘুরে বেড়াতাম। ফটোকপি আমাদের বোঝা হয়ে গিয়েছিল, পড়াশোনা কোথায় কোন নোট পাই সেসবগুলো খোঁজার জন্য সে এক আলাদা ধরনের মজা ছিল। ফারুক ভাই খুবই জ্ঞান গর্ভ তো মানে আলোচনা করতে এবং তার ভেটারি মেডিকেল নলেজটা দারুণ আছে মানে আমাদের সাথে। তো আমরা যাই হোক সে প্রেজেন্টেশনের দিকে এগোই। তো আজকে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। আনন্দ দিয়ে পড়াশোনা হলে একটু ভালো লাগে। চলুন তাহলে কি দিয়ে শোনা যায় গল্পর আরেকটা বিষয়, গল্পের মধ্যে কিন্তু একটু ধাঁধা থাকবে। ধাঁধা মানে যেটা হচ্ছে যদি উত্তর দিতে পারেন আমাদের নলেজ, আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, পুরস্কারও আছে। নোটবুক নিয়ে রাখবেন, কিছু মেডিকেল টার্ম থাকবে সেগুলো মনে রাখার জন্য, তাহলে খুবই উপকার হবে। আর মনে রাখতে পারলে জ্ঞানের পুরস্কার আছে। কিন্তু কি নিয়ে বলবো আজকে আপনারা জানেন যে আগেই জেনে ফেলেছেন, তারপরেও চলুন একটু বলে। আজকের টপিকস শুরু হচ্ছে বাদুড় কেন গাছে ঝোলে। জানেন আপনারা বাদুড় কেন গাছে ঝোলে? এই ব্যাপারে কারোর ধারণা আছে? একটু আমাকে ডাইজেশন। আচ্ছা, বাদুড় কেন গাছে ঝুলে, আমরা চলুন একটা নীতি শিক্ষা করতাম। ছোটবেলা শুনতে আর কি যে ওই মানে আকাশ ভেঙে পড়বে এই কারণে যে আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। এইরকম একটা সেই হচ্ছে পুরাতন আমলের একটা গল্প ছিল। এই বাদুড় দেখুন এর কিছু পার্থক্য আছে। পার্থক্য বলতে কিন্তু আকাশে উড়তে পারে, তাহলে সেটা যায় পাখির মতো। আবার ইনি বাচ্চা প্রসব করে, ডিম পারে না কিন্তু পাখির মতো। আবার কি হয়, এটা আপনার হচ্ছে ব্রেস্ট ফিডিং করায়, বুকের দুধ দেয়। তাহলে এমন একটা কম্বিনেশন এই বাদুড়টা, সেটা নিয়ে একটা লোককথা রয়েছে। লোককথাটা এরকম যে একবার পশু এবং পাখিদের মধ্যে যুদ্ধ শুরু হলো, ভয়ানক যুদ্ধ। বাদুড় প্রথমে পাখিদের দলে চলে গেল। বাদুড় পাখিদের দলে যাওয়ার পরে পাখিদের সাথে যুদ্ধ হয়ে তারপর জিততে চায়, একবার পশু জিততে চায়। এইভাবে হতে হতে শেষমেশ পাখির দল হেরে গেল। এখন এই বাদুড় কি করলো? বাদুড় তখন পশুদের সাথে এসে বললো, দেখো আমি তো ওদের দলে থাকলেও আমি আলাদা পশুর মতো, মাটিতে যখন হামাগুড়ি দিয়ে হাঁটে, আমি আপনাদের দলের মানুষ। তো এই দলের সাথে আছি যে আমি আপনাদের সাথে থাকতে চাই। তখন যুক্তি দিল কি যে কিভাবে তুমি আমাদের দলে? বললো আমার বাচ্চা হয়, আমি দুধ পান করতে, এই যে আমি হাঁটতে পারি, খাদ্য খানাগুলো খাই। তো এরকম করে আপনার তো ঠিক আছে, পশুরা নিয়ে নিল। এবার কি হলো, এই যুদ্ধে পাখিরা আবার প্রস্তুতি নেওয়ার পরে যে পশুদের সাথে হেরে গেছি, তখন আবার যুদ্ধ শুরু হলো। উপর দিক থেকে পাখিরা অনেক শক্তি নিয়ে আক্রমণ করলো পশুদের, হেরে গেল। এবার আবার বাদুড় আবার সে পাখিদের যে দেখো আমি ভুল করে গেছিলাম, আদতে আমাকে পাখিদের সাথেই মানায়, আমি উঠতে পারি, ওরা তো কেউ পারে না, এইটাই আমার বড় বৈশিষ্ট্য। তো সেইটা দিয়ে এইবার পাখিদের এরা তখন একটা বুঝে নিল যে তো বিশ্বাসঘাতক, বিশ্বাস নেই। তো তখন পাখির দল দিল তেড়ে। এবার আবার তারা খেয়ে এসে
কি করলো, ওষুধের দলে আসার পরে বললো যে তুমি না বিশ্বাসঘাতকতা করে চলে গেছো, তোমার এখানেও জায়গা নেই। এরা দুইজনই দিল তারা। তারপরের থেকে সেই বাদুড় গাছে চলে। যে দিনের বেলা পশুরা বললো দিনের বেলা যদি দেখি পশু এবং পাখি দুই দলই যদি দেখি, পরবর্তীতে পশু এবং পাখিদের মধ্যে একটা মিউচুয়াল হলো যে দেখো আমাদের আর এরকম গন্ডগোল করা যাবে না, আমরা সবাই মিলেমিশে থাকি, তবে আমাদের ভিতরে যারা গন্ডগোল বাজায় তাদের থেকে দূরে থাকতে হবে। এরপরে সেই বাদুড় এই যে ঝুলে গেল গাছে, আর রাত্রে ছাড়া বের হয় না। দেখুন কি একটা নির্মম পরিহাস। এখন দিনের বেলাতে বাদুড়কে দেখা যায় না, সে কোথায় থাকে, গাছের মধ্যে নিজেকে লুকিয়ে বসে থাকে। আর পাখিরা বাদুড় যদি দিনের বেলা ওঠে সেখানেও বিপদ, পাখিরা তাকে বিরক্ত করে এবং আঘাত করে, এই জন্য সে বাদুড় ঝুলে থাকে। চলুন, এই যে বাদুড় দেখুন চোখ দুটো কিন্তু অনেক বড়, চকচক করলেই শোনা হয় না, চকচক করলে এবং বড় বড় চোখ, দৃষ্টি শক্তি, বাদুড়ের চোখ অনেকটা বড় দেখা গেলেও এর দৃষ্টি শক্তি কিন্তু ক্ষীণ, খুবই কম। এই জন্য সৃষ্টিকর্তা কি করেছেন, এই বাদুড়কে ইকোলোকেশন নামে এক প্রকারের পাওয়ার দিয়েছে। দেখবেন যার একটা অর্গান আমাদের মধ্যে, যারা অন্ধ আছে, চোখে দেখতে পারে না, তাদের শ্রবণ শক্তি সহ অন্যান্য ইন্দ্রিয় কল্পনাযোগ্য ব্যাপারগুলো কিন্তু আল্লাহ তাআলা অনেক ভালো দিয়ে দিয়েছে। আমার দেখা একটা অন্ধ ব্যক্তি আছেন, সেই ব্যক্তি সে ঘড়ি না দেখেও ঠিক টাইম বলে দিতে পারে, একদম 1-2 মিনিটের। আমাদের ঘড়ি যেমন এক একজনের ঘড়ি এক এক রকমের, 1-2 মিনিটের তারতম্য হয়। আমি অসংখ্যবার পরীক্ষা করেছি যে না, সে একদম ঘড়ির টাইমটা ঠিকঠাক বলে দিতে পারে। অনুরূপ ভাবে এই ইকোলোকেশন এই বাদুড়টা জানে। চলুন আমরা জানি যে ইকোলোকেশনটা কি। ইকোলোকেশন হচ্ছে যে সকল প্রাণীর দৃষ্টিশক্তি কম তারা মুখ থেকে এক যা সম্মুখে থাকা বস্তুতে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসে, ফলে তারা বস্তুটির অবস্থান শনাক্ত করতে পারে। এই ঘটনাকে ইকোলোকেশন বলে। আমি বলে থাকবে হচ্ছে মেডিকেলে ইকোলোকেশন বা শব্দ তরঙ্গ কোন আমি যেখানের সাথে বা একসাথে আলোচনার যুক্তির সাথে বললেন কোনটা? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই সেই আল্ট্রাসোনোগ্রাফি। এই যন্ত্রের মধ্যে এখানে কোনো রশ্মি না, এটা শব্দ তরঙ্গকে ব্যবহার করে বিশেষ ভাবে ওর ছবি তৈরি করা হয় ভিতরের অর্গানের। সেটাকে কি বলে? আল্ট্রাসোনোগ্রাফি। এই আমরা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার দেখা যাচ্ছে। ধন্যবাদ। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিটা কি? এখন তো প্রশ্ন ছোট মানুষের, আল্ট্রাসোনোগ্রাফিটা কি? আল্ট্রাসোনোগ্রাফিটা হচ্ছে মানুষের শ্রবণ সীমার বাইরের কম্পাঙ্কের শব্দ তরঙ্গের মাধ্যমে, শরীরের ভেতরের বিশেষ ধরনের ছবি নেওয়ার পদ্ধতি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিকে একটি নিরাপদ পরীক্ষা বলে মনে করা হয়, অর্থাৎ এক্স-রে অথবা অন্যান্য যে রশ্মিভিত্তিক যে পরীক্ষাগুলো আছে তাদের মতো এত ক্ষতিকর প্রভাবটা নেই। এই জন্য কিন্তু অনেকেই আল্ট্রাসোনো একের পর এক করে যেতে পারে, কিন্তু এক্স-রে করতে গেলে অনেক সচেতনতার ব্যাপার রয়েছে, সেগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে ওই ক্ষতির মাত্রাটা খুবই কম। এবার শুনুন যে আমরা আসলে কত হার্জের মধ্যে, কত শব্দের এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থাকলে আমরা শুনতে পাই। এটার উত্তর হচ্ছে আমাদের শ্রবণ শক্তির মধ্যে হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকলে আমরা এটা
এই আমরা নিজেদের আমরা মানুষ আমরা শুনতে পাই, এর নিচের শব্দ শুনতে পাই না, 20-এর নিচে এবং 20,000-এর উপরের এগুলো আমরা শুনতে পারি না। এখানে একটু হালকা করে নলেজ রাখা দরকার যে শব্দের তীব্রতা পরিমাপের একককে আমরা কি বলি, ডেসিবেল বলি। আর এক হার্জ মানে 0.1 ডেসিবেল। তারপরে এরকম কিছু হিসাব আমরা জাস্ট মনে রাখি। আমাদের ওইদিকে আরো বড় অনেক ক্লাস আছে বা অনেক যাত্রা আছে, সেজন্য আমরা ওই দিকটাতে একটু এগোবো। এবার দেখুন যে কত 10 লক্ষ হার্জ সমান 1 মেগা হার্জ, এটা একটু মনে রাখবেন। এবার যেটা বলছিলাম যে 20,000 কম কম্পাঙ্কের শব্দকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। এটাকে কম কে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড, আর 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। এটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপার স্যাপার, এটা আমরা পরবর্তীতে সুযোগ হলে কখনো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত 1 থেকে 18 মেগাহার্জ, 1 থেকে 18 মেগাহার্জ। দেখুন তাহলে অত উচ্চ কম্পাঙ্কের শব্দ, অনেক উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারলেই তবে সেখান থেকে আমরা ছবির মতো দুর্ভেদ্য যেগুলো হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফিতে 1 থেকে 18 মেগাহার্জ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এবার চলুন আমরা সংক্ষেপে আল্ট্রাসোনোগ্রাফির একটা সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করি। 1794 খ্রিস্টাব্দে ফিজিওলজিস্ট লেজারো স্প্লানজনি প্রথম বাদুড়ের মধ্যে ওই ইকোলোকেশন, যেটা আমরা আগে আলোচনা করেছি, সেটা ইকোলোকেশন অধ্যয়ন করে, যা আল্ট্রাসাউন্ড পদার্থবিদ্যার ভিত্তি তৈরি করে। মনে রাখবেন যুগে যুগে মহান হ্যানিম্যানের মতো যারা উপকারী এইসব মানুষগুলো বিভিন্ন সময় আসবেন, আসার পরে আমাদের মধ্যে অনেক ভালো কিছু দিয়ে যাবেন। এই ছবিটা কার বলুন তো? বললেন স্যার লাজারো স্পানাজানি। জি, দেখুন চেহারা মিল আছে আমাদের হ্যানিম্যানের সাথে। হ্যাঁ স্যার, ওই কেমন একটা মিল পাওয়া যাচ্ছে স্যার। সত্যি সেটাই যে ইনিও ঠিক এরকম একটা সূত্রপাত, আধুনিক বিজ্ঞানের সূত্রপাত করে গেছেন। সামনে এমন একটা দিন আসছে যে দিনে ছোট্ট ছোট্ট ডিভাইস প্রতিটা ডাক্তারের কাছে থাকবে, আপনার আমার সবার কাছে থাকবে, হাতের মধ্যে থাকা ডিভাইস, যেটা দিয়ে আল্ট্রাসাউন্ড প্রয়োজন হলো না কেন আপনি করেন, মোবাইলেই দেখে নিতে পারবেন। এই ধরনের প্রযুক্তি অলরেডি চলে এসেছে, আমাদের হাতে আসতে হয়তো আর কিছুদিন সময় লাগতে পারে। তো যুগে যুগে এরকম মহান বিজ্ঞানীরা হ্যান্ডিম্যানের কখনো রূপ ধরে কখনো রূপ ছাড়াই আমাদের মাঝে এসে পৃথিবীর নতুন একটা পরিবর্তনের সূচনা করে যাবেন। তো আশা করছি আমরা এর পরেরটা দেখুন। এখানে কি করে, স্থলভাগে আপনার বাদুড় এই আল্ট্রাসাউন্ড অর্থাৎ ইকোলোকেশন ব্যবহার করে, তার আকার আকৃতি ব্যবহার করে। এবার জলের মধ্যে যে কাজটা করে সেটা কোন প্রাণী করে জানেন? এটা হচ্ছে ডলফিন। দৈর্ঘ্যে দূরত্ব বড় সাইজ এগুলো করতে পারে। ইভেন বিপদ আপদের ব্যাপারগুলোও ওরা বিশেষ তরঙ্গের মাধ্যমে বুঝে নিতে পারে। আর সেটা দেখে মানুষ কি করেছে, সোনার আবিষ্কার করেছে। এটা হচ্ছে এই যে ট্রান্সমিশন পিজো ইলেকট্রিক এলিমেন্টস, এটা একটা সূত্র, কিভাবে তরঙ্গ থেকে এই ছবি হয় সেটার একটা সূত্র করেছে। তো আমরা সেইগুলা অত ডিটেলসে যাচ্ছি না। আমরা চলুন শব্দের এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, যেটাকে ওই যে শতাধিক বছর আগে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। এটাকে বলে সাউন্ড নেভিগেশন রেঞ্জিং বা সোনার। এই সোনার মানুষ যেটা আবিষ্কার করেছে সেটাকে বলে সোনার, সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। আর প্রাণীর মধ্যে
লোকেশন। 1912 সালে টাইটানিক জাহাজ যখন ডুবে যায় তখন এই সোনার পদ্ধতিতে হয়েছিল আবিষ্কার করার পরে। আরেকটা ইতিহাস হচ্ছে, তাহলে চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসাউন্ড কোন খুঁজে আপনার ব্যবহার কখন থেকে শুরু হয়? চিকিৎসা বিজ্ঞানে বেশ পরে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে অস্ট্রিয়ায় ডাক্তার কার্ল করা থিওডর একটা মস্তিষ্কের ট্রান্স ডক্টর থিওডর প্রকাশ করেন, সেখানে তার উদ্ভাবিত ইন্টারসিলটা আল্ট্রাসাউন্ড। এর কিভাবে হলো? 1950-এর শুরুতে চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসাউন্ডের প্রাথমিক ব্যবহার শুরু হয়েছিল এবং তারা সেই 1950 হার্টের আল্ট্রাসোনোগ্রাম করেন কার্ডিওলজিস্ট অ্যাডলার এবং ইঞ্জিনিয়ার ছিলেন। হার্টের আল্ট্রাসোনোগ্রাম আসলে কাজ করা হয়েছিল গ্রাফি বা ইকোকার্ডিওগ্রাফি যেটাকে বলে, ওইটা ঠিক হার্টের ও এক আল্ট্রাসাউন্ড, সেটা হার্টের করা হয় তাই সেজন্য ওইটা আল্ট্রাসাউন্ডের অংশ। এটা সেটাও এখন অনেক গুরুত্বপূর্ণ। তো আল্ট্রাসাউন্ডের দেখেন সর্বশেষ কার্যকর ব্যবহার শুরু হয় হচ্ছে 1958 সালের থেকে। মাতৃগর্ভে ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষায় ইংরেজ ডাক্তার প্রফেসর আয়ন ডোনাল্ড এর হাত ধরে তিনি ছিলেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান। এই গেল মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। তারপরে কি হলো? 1980 সাল পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম ছিল 2D, বর্তমানে 3D পার হয়ে 4D তে চলে আসছে, আর কিছুদিনের মধ্যে 5D হাজির হতে পারে, সে প্রযুক্তিও আসছে। 3D তে দেখুন, 3D তে পেটের মধ্যেকার যে এখানকার পেটের মধ্যে কি ধরনের বাচ্চার মুখাবয়ব হবে সেটা পর্যন্ত অনুমান করার সুযোগ তৈরি হচ্ছে। 4D তে তো আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে এই বাচ্চাটা জন্মগ্রহণের পরে তার এই ছবি। তাহলে কতটা উন্নত হচ্ছে শব্দ দিয়ে ছবি তৈরির প্রযুক্তি, এবং আমরাও অনেক উপকার পেয়ে যাচ্ছি। চলুন আমরা, আপনাদের সবার জানা আছে, আল্ট্রাসাউন্ড ব্যবহার সম্পর্কে একটু আলোচনা করা যাবে। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলবেন যে আমরা ক্লাসটা কতটুকু পর্যন্ত টেনে নিতে পারি, কয়টা পর্যন্ত? স্যার আমরা 10:30 পর্যন্ত। জি স্যার, 10:30, তার থেকে আমরা 10 মিনিট প্রশ্নোত্তর রাখি। এটা আমাদের নরমাল প্র্যাকটিস। এখন যদি একটু দীর্ঘ হয় আমরা 2টা পার্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। স্যার আমার এইটা মোটামুটি আমরা একটু যেহেতু এই ব্যাপারটা আপনার ভালো করে একটু বুঝে নেব, সেই জন্য এটা 2টা ইভেন 3টা পার্টেও করলে বরং আরো বেশি ভালো হয়। হোয়াট এভার ইউ লাইক বেস্ট স্যার, কোনো অসুবিধা নেই প্লিজ। ঠিক আছে, আমরা যতদূর পর্যন্ত যাই পরবর্তীতে তার পরের স্টেপ থেকে স্যার একটু আলোচনা করব। ঠিক আছে? জি জি, প্লিজ প্লিজ। ওকে, তাহলে চলুন আল্ট্রাসাউন্ড ব্যবহারটা কিভাবে কি হয়। গর্ভাবস্থাতে তো মাধ্যমে বাচ্চা ডেলিভারির তারিখ থেকে শুরু করে বাচ্চার গঠন, প্রকৃতি, লিঙ্গ, মায়ের সম্ভাব্য কোনো অসঙ্গতি বা বাচ্চার জন্য ক্ষতিকর, মায়ের পেটের ভিতর বাচ্চার অবস্থান, বাচ্চার নড়াচড়া, যমজ বাচ্চা সহ বিভিন্ন বিষয় আমরা জানতে পারি। গর্ভপাতকালীন যে কোনো ইমার্জেন্সিতে আল্ট্রাসোনোগ্রাফি একজন চিকিৎসকের জন্য সর্বোত্তম নির্ভরযোগ্য ডাক্তারি পরীক্ষা পদ্ধতি। আল্ট্রাসোনোগ্রাফির পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য রেডিওলজিক্যাল পরীক্ষার তুলনায় একদমই কম বলে এটা বেশ নিরাপদ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে দেখুন, সোনোগ্রাফির মাধ্যমে শরীরের একটা বিশেষ অঙ্গ মানে বিশেষ অংশ, শরীরের মেন অর্গান, অন্তর্নিহিত অর্গানের একটা সুন্দর প্রতিফলন আমরা পেয়ে যাই এবং অল্প খরচে।
সোনোগ্রাফির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, স্প্লিন, প্লিহা, কিডনি, অগ্ন্যাশয়, পাকস্থলী, পিত্তথলি, চক্ষু, থাইরয়েড, মূত্রথলি সহ নারী ও পুরুষের যৌনাঙ্গের নানাবিধ রোগ সহজেই এখান থেকে নির্ণয় করা যায়। বায়োপসি ও চিকিৎসার উদ্দেশ্যেও এই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বায়োপসি চিকিৎসায় যেখানে কোনো অঙ্গের পাথর নিরাময় হোক, ওখান থেকে কোনো রকমের এফএনএসি করার ক্ষেত্রে হোক, কত দূরে ওর ভিতর থেকে আপনার নির্দিষ্ট যে ফ্লুইড, রস বা কোষ এগুলো যে নিয়ে আসতে হয়, সেটা ওই আল্ট্রাসাউন্ড গাইডের মাধ্যম দিয়ে করতে হয়। নইলে সেখানকার নির্দিষ্ট ওই সুজ বা সিরিঞ্জ বা নিডিল ওইটার মাথাটা অন্য দিক দিয়ে ভেদ করে অন্য স্পর্শকাতর অর্গানের মধ্যে ঢুকে মহাক্ষতি হতে পারে। সেক্ষেত্রেও আল্ট্রাসোনোগ্রাফির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আল্ট্রাসাউন্ড ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি সাধারণত যে আমাদের ভালভ শুধু হার্টেই থাকে। আদতে এটা একদমই ব্যাপার এরকম না। ভালভ আমাদের শরীরের ভেনের মধ্যেও রক্ত প্রবাহের গতি ঠিক রাখার জন্য, গতিপথ এবং প্রবাহ ঠিক রাখার জন্য আমাদের ভেন, শিরা, উপশিরার মধ্যেও ভালভ থাকে, ধাপা থাকে। একদিকে গেলে আর উল্টা দিকে যাতে ফেরত না আসতে পারে সেই ব্যবস্থা থাকে। সেসবেও অনেক সময় বাধা হয়ে আমাদের আপনাদের সামনে অনেক রোগীপত্র এসে হাজির হবে, যাদের আপনার হবে যে ঝিনঝিন করে, অবশ লাগে, এই ধরনের অনেক কথা বলবে, যার অন্য কোনো কারণ নেই, নিউরোলজিক্যাল কারণ নেই, কিন্তু এই ভেনের গতিপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়। সেটাও এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। ইকোকার্ডিওগ্রাফ এর আগে বললাম যে হৃদপিণ্ডের গতি প্রকৃতি বোঝার জন্য ইকো করা হয়, তা মূলত সোনোগ্রাফি আরেকটা ব্যবহার। সেটা হার্টের রক্ত, ভেন, আর্টারি, অন্যান্য যে নালীগুলো, রক্ত পরিমাণ কোন রকমের ডিফেক্ট, কোন রকমের ক্ষতি আছে কিনা সেগুলো নির্ধারণ করার জন্য এই আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়, যা ইকোকার্ডিওগ্রাম নামে পরিচিত। আল্ট্রাসোনো উপকারিতা হচ্ছে যেগুলো বললাম, যে এক্সরে বা সিটি স্ক্যানের মতো এত আয়োনাইজিং তরঙ্গ ব্যবহার হয় যা বিকিরণ করে, কিন্তু আল্ট্রাসোনোতে সেটা খুবই নিরাপদ। এতে কেবল শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, এর কোনো ক্ষতিকর বিকিরণজনিত পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেজন্য বেশ উপকারী। আল্ট্রাসোনোগ্রাফির উপকারিতার মধ্যে আছে এটা ব্যথা মুক্ত, কোনো ধরনের ইনজেকশন, কাটা ছেঁড়া মুক্ত। এটা একটা পরীক্ষা, ফলে এটা রোগীর জন্য স্বস্তিদায়ক, চিকিৎসকের জন্য সহজগম্য। শরীরের বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এক্সরে কিংবা সিটি স্ক্যান অপেক্ষা সোনোগ্রাফি বেশি নির্ভরযোগ্য। সোনোগ্রাফি রোগীর জন্য সহজ এবং সাশ্রয়ী। এবার আসি যারা আসলে উপকার থাকে যে ভালো হয়, তার কিছু খারাপ গুণও থাকে সামান্য। বর্তমানে এই 4D আল্ট্রাসাউন্ডে বেশি উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহৃত হয়, যাতে মায়ের পেটের ভিতরের অবস্থানরত বাচ্চার অতি সংবেদনশীল টিস্যুর কিছু ক্ষতি করতে পারে। তাই গর্ভাবস্থায় সোনোগ্রাফির সময় এ ব্যাপারে চিকিৎসক ও রোগী উভয়ই সচেতন থাকবে। চিকিৎসক কি করবে? চিকিৎসক হচ্ছে যদি এই সফট অর্গানের ক্ষেত্রে আপনার কোনো সোনো করতে হয়, সেখানে যদি নিম্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে কাঙ্ক্ষিত ছবি পাওয়া যায় তাহলে সেটা করবে, নচেত করবে না। আর রোগীর ক্ষেত্রে কি জানা দরকার? অযথাই অতি কৌতূহলী হয়ে আমাদের বারবার আসলে কোনো কিছুই এরকম বারবার পরীক্ষাতে ছুটে গিয়ে টাকা যতই থাকুক না কেন আমাদের করাটা উচিত না। সেই ব্যাপারেও সচেতন থাকা দরকার। এবার চলুন আমরা সংক্ষেপে আল্ট্রাসাউন্ড যন্ত্রপাতির সাথে একটু পরিচিত হয়ে নেই। আল্ট্রাসাউন্ড মেশিন, এই পুরো দৃশ্যটা দেখা যায়, পুরো মেশিনটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলি। এর মধ্যে অর্ধেক গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেশিনটা, আর বাকি অর্ধেকের মধ্যে এই ছোট হাতের মধ্যে যে ডিভাইসটা থাকে এইটার ভূমিকা পুরো মেশিনের অর্ধেক। এইটা অন্যতম একটা মেইন ডিভাইস। এর যত উন্নত এই ডিভাইস গুলো ট্রান্সডিউসার বলে বা প্রোব বলে, বাংলায় প্রোব। এই প্রোবটা যত উন্নত হবে তত ভালো ছবি এখানে মনিটরে দেখা যাবে।
তাই ট্রান্সডিউসারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন রকমের হয়, সেগুলো চলুন আমরা একটু দেখে নিই। লিনিয়ারটা হচ্ছে এমন সোজা লিনিয়ার, কার্ভিলিনিয়ার, কার্ভ একটু কার্ভ জাতীয় বাঁকা। এই যে ফেজ অ্যারি, এটা একটু ছোট সাইজের। আর এই অল ইন ওয়ান এর মধ্যে প্রোবের এখানে সুইচ চেপে এখান থেকে আপনার ওই হাঁসগুলো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে হচ্ছে ছবি নেওয়া যায়। আর এই হার্জের উপরেও নির্ভর করে উচ্চ কম্পাঙ্কের, যার পাওয়ার বেশি, যে বেশি প্রসারিত হতে পারে, এই জাতীয় প্রোবের সাহায্যে আমরা কাছের স্ক্রিনেরটা দেখতে গেলে দেখবেন আমরা যে অনেকের যা হচ্ছে যে জলসে দৃষ্টি যে হয়, কাছে নিয়ে আসলে দেখতে পাই না, আবার দূরে গেলে দেখতে পাই। তো কাছে দেখতে গেলে ভিতরে যে লেন্সের যে একটা সংকোচন প্রসারণের যে ব্যাপারটা আছে, এই প্রোবের মতোই অনেকটা, যেটা প্রসারিত কম বেশি হতে পারে, এইভাবেই বেশি যার ক্ষমতা আছে সে কাছেরটাকেও দেখতে পারে। আর দূরেরটা দেখা তো সহজ, ওটা বেশি প্রসারণ করা লাগে না, হয়। এই প্রোবটার মধ্যে এগুলো আছে, এর উপর নির্ভর করে স্কিনেরটা, তারপরে আপনার সেনসিটিভ অর্গানগুলোর যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো আপনার উন্নত প্রোবের মাধ্যমে হয়। এই প্রোবের অভাবের কারণে অনেক সময় দেখা যায় যে কম দামের ম্যানের প্যাকেট ব্যবহার করা হয় মাঝখানে একটা গ্যাপ দেওয়ার জন্য, কারণ সে তো কাছে দেখতে পারে না, তাই ওই যে গ্যাপটা দিয়ে একটু স্যালাইন কোষ, তারপরে উপরে কোষ টিস্যু, ব্রেস্টের পরীক্ষায় অনেক সময় যাদের প্রোবটা একটা প্রোব কমা প্রোব থাকে, সেই প্রোবের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে অনেকে ছবি নেওয়ার চেষ্টা করে। তো আরেকটা প্রোব দেখা যায় যেটা আল্ট্রাসোনোগ্রাফি আছে, যেটা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি। আমাদের মা বোনদের শরীরের মধ্যে অর্থাৎ যৌনাঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে, যোনির মধ্যে প্রবেশ করিয়ে ওভারি এবং হচ্ছে জরায়ু, ইউট্রাস সহ খুব কাছাকাছি গিয়ে ক্লিয়ার ছবি তোলার জন্য, সেখানে ওভুলেশনটা হয়েছে কিনা, কোনো সিস্ট টিউমার বা এগুলো আছে কিনা, সেগুলো আরো ভালোভাবে দেখার জন্য যে প্রোবটা ব্যবহার করা হয় তাকে ট্রান্সভ্যাজাইনাল বলা হয়। এটাকে ওই পরীক্ষাটাকে টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি, আর এটাকে টিভিএস প্রোব বলে। ঠিক এইভাবে দিয়ে কাছাকাছি জরায়ুর ছবিটা, ফ্যালোপিয়ান টিউব সহ ওভারি ছবিগুলো নেওয়া হয়, এবং নালীর মধ্যে কোন রকমের পলিপ টলিপ এগুলো সে ডিটেক্ট করতে পারে। এটাও আরেকটা প্রোবের চিহ্ন। এবার চলুন আমরা যে আলোচনা করলাম যে প্রোবগুলো কোনটা কোনটা কেমন ছিল, যে সেই প্রোবের কোনগুলো সাধারণত দেখা হয়ে থাকে। একটা হচ্ছে ফেজড অ্যারে, যেটা সমান, এটার মেগাহার্টজটা 1 থেকে 5 বলে। এইগুলোর ক্ষেত্রে দেখা হয় সাধারণত হার্ট, লাং, প্লিউরা, অ্যাবডোমেন, এইসব ক্ষেত্রে এই প্রোবটা কাজে লাগে। সবচাইতে বেশি বহুল প্রচলিত প্রোব হচ্ছে কার্ভিলিনিয়ার। কার্ভ মানে যে বাঁকা, এই বাঁকা সহ যে প্রোবটা আছে, সেখানে যে গল ব্লাডার, কিডনি, লিভার, ব্লাডার, ইউট্রাস, ওভারি, আউটরা, এসব ক্ষেত্রে এই প্রোবটা সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। আরেকটা হচ্ছে লিনিয়ার প্রোব, যেটা ডিভিটি ডায়াগনোসিসের জন্য, যেটা হচ্ছে আর্টারি, ভেন, টিউবের স্কিনের মধ্যেকার আবার পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে এই লিনিয়ার প্রোবে এইগুলা মাসকুলেটাল এইগুলা করে, টেস্টিকেল, আই, ব্রেস্ট, এইসবগুলোর জন্য উন্নত পরীক্ষার ক্ষেত্রে এই প্রোবটা ব্যবহার হয়ে থাকে, যা যে মেগাহার্টজের উপরে নির্ভর করে। আশা করছি অল্প হলেও আমি একটু ধারণা দিতে সক্ষম হয়েছি। এবার চলুন আমরা একটু বুঝে নিই যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট করতে করতে কি লিখে দিতে হয় সাধারণত। আপনারা অনেকে জানেন, জেনে গেছেন, যেভাবে হোক পড়েছেন, পড়াশোনা করেছেন, তো সেই জন্য আমরা চলুন সংক্ষেপে এগুলা একটু মাথায় রাখি, প্রয়োজন হলে একটু নোট রাখি অথবা স্ক্রিনের একটা স্ক্রিন শেয়ার করে রাখি। দেখুন, পুরো পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রয়োজন আমাদের হয়ে উঠতে পারে। সেই প্রয়োজনের উপর নির্ভর করে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিব
সেটা নির্ভর করবে যে কোন ধরনের সমস্যা এবং কেন করতে হবে। আমাদের প্রয়োজন অনুযায়ী যদি পুরো পেটের আল্ট্রাসাউন্ড করতে হয় তখন আমরা সাধারণত লিখে দেই এডিভি লিখে ইউএসজি, অর্থাৎ ইউএসজি সংক্ষিপ্ত মিনিং হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি, ইউতে আল্ট্রা, এসতে সোনো, জিতে গ্রাফি। তো আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা তখন লিখি পুরো পেটের, মানে পুরো আল্ট্রাসাউন্ডের যে সর্বোচ্চ যা আছে সেটা করে দেওয়ার নাম হচ্ছে হোল অ্যাবডোমেন, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন। এই যে হোল অ্যাবডোমেন এত বড় শব্দ না লিখে আমাদের ডাক্তারবাবুরা, ডাক্তার সাহেবরা লিখে কি ইউএসজি অফ ডাব্লিউ এ অবলিক দিয়ে এ দিয়ে দেয়। ডাব্লিউ অবলিক এ দিলে বুঝে নেয় যে এটা হোল অ্যাবডোমেন পরীক্ষা চেয়েছে। কখনো কখনো হতে পারে যে হোল অ্যাবডোমেন পরীক্ষা করতে একটু বেশি টাকা খরচ হয়, কিন্তু আমার তো চাহিদা আছে শুধু প্রজনন অঙ্গ আর ইউরিনারি ব্লাডারের উপরে, তাহলে তো ওই বেচারার অন্তত 200-500 টাকা কমানো লাগতে পারে। আমার উপরে এখন দেখা প্রয়োজন নেই, কয়েকদিন আগেই করিয়েছে। তাতে যদি যে ডক্টর রোগী বান্ধব হতে হবে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে, তখন লিখে দেবেন আমার ডাক্তারবাবু ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, নিচের অর্গান এইটুকু, অথবা পেলভিস অর্গান এইটুকু লিখে দিলেও তখন সনোলজিস্ট এবং ওখানকার প্রক্রিয়াধীন করবে, নিচের এই অঙ্গগুলা, নিচের তলপেটের অঙ্গগুলা দেখে নেবে, ইউরিনারি ব্লাডার, ইউট্রাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, অ্যাডনেক্সা, এগুলো ওখান থেকে দেখে নেবে। আর যদি এবার মনে হয় উপরের দরকার আছে, নিচের পেটের দরকার নেই, সে খরচ বাঁচানো হোক আর নিজের প্রয়োজনে এটা করে নেবে, ইউএসজি অফ আপার অ্যাবডোমেন, ইউএও লিখে দিতে পারেন, একটু বোঝানোর সাথে কনফিউশন যাতে তৈরি না হয়, এক কলম লিখে দিলেও তো হয়ে গেল। এবার চলুন, অনেকের থাইরয়েড গ্ল্যান্ডের কিছু সমস্যা হয়, এখন হরহামেশাই দেখা যাচ্ছে ভয়াবহ আকারে থাইরয়েড হরমোনের সমস্যা জনিত কারণে আমাদের অনেকেরই থাইরয়েড গ্ল্যান্ডে নোডিউল, তারপরে সোয়েলিং, গয়টার, এই জাতীয় প্রবলেম গুলা হয়ে থাকছে, ফোলা থাকে, গুটি থাকে। এইটা পরীক্ষা করার জন্য আমরা কি লিখবো, থাইরয়েডের আল্ট্রাসাউন্ড করতে দিলে ইউএসজি অফ থাইরয়েড গ্ল্যান্ড বলে লিখে দেব। এরপর একটা কি আসে, স্তনের বা ব্রেস্টের চেকআপের ক্ষেত্রে কি লিখতে হবে, আমাদের লিখে দিতে হবে যে আদতে কোনটা দরকার। যদি দুইটাই থাকে, দুই ব্রেস্টই করার প্রয়োজন হয়, তাহলে তো ব্রড ব্রেস্ট, ইউএসজি অফ বোথ ব্রেস্ট। আর স্পেসিফিক থাকলে, রাইট থাকলে আরটি, লেফট থাকলে এলটি লিখে আমরা পরীক্ষা করতে দেব, অর্থাৎ ইউএসজি অফ আরটি ব্রেস্ট, ইউএসজি অফ এলটি ব্রেস্ট, অথবা ব্রড ব্রেস্ট, এগুলো আমরা লিখে দিলে সংক্ষেপে এটা তারা বুঝে নেবেন। গর্ভাবস্থার প্রাথমিক এবং নিয়মিত স্ক্যানের যেটা কমন আছে সেটা হচ্ছে গর্ভাবস্থায় সাধারণভাবে চোখ কান বুঝে কমন পরীক্ষা করতে দেওয়া হয় থাকে ইউএসজি অফ প্রেগন্যান্সি প্রোফাইল। প্রেগন্যান্সি অবস্থা কি, প্রেগন্যান্সি প্রোফাইলটাকে যে বাচ্চা পেটে থাকা অবস্থাতে কি পরিস্থিতি আছে সেইটা আপনার টেস্ট করার নাম হচ্ছে প্রেগন্যান্সি প্রোফাইল। সেগুলো রুটিন অবস্ট্রাকটিভ স্ক্যান গুলো করে দেবে। কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে আরো অ্যাডভান্স ডাক্তাররা বিশদ অঙ্গ পর্যালোচনার স্ক্যানও করতে দেন। বিশদ অঙ্গ পর্যালোচনা কেন করতে দেন, অনেক সময় আমাদের গর্ভে অনেক প্রকারের বিকলাঙ্গ, অসুস্থ, অপূর্ণাঙ্গ শিশু জন্মগ্রহণ করে থাকতে পারে। তো অপূর্ণাঙ্গ এই শিশু জন্মগ্রহণ করার একটা গর্ভাবস্থা, এখনকার তো গর্ভাবস্থা অনেক জটিল ব্যাপার, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে থাকছে মাত্র 2টা, সেই 2টা 3টা করে নিচ্ছি আমরা, আর আমাদের দাদা দাদিদের তো 15টা হয়েছে, 15টার মধ্যে 10টা হয়েছে, 10টা বেঁচে আছে, আর 5টা ফিসাবিলিল্লাহ। জীবনে কোনোদিন হাত তুলে ডাকেও না যে আল্লাহ আমার সলির মধ্যে, আমার কলির মধ্যে, আমার আখের জান, আমার কমলা জান রে তুমি একটু বেহেশত নসিব করো। আমার জানা নেই যে আমার কোনো দাদা দাদি করে কিনা, এখন ওই 5টা গেছে, সামনে যারা আছে তারাই। কিন্তু এহেন পরিস্থিতিতে আমার কথা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা আধুনিক বিজ্ঞানে এসে অনেক সময় আমাদের কেফাল যদি থাকে
অ্যানানসেফালি, অ্যানানকেফালি নামে একটা প্রবলেম থাকে, যার মাথার খুলি তৈরি হয় না। সেই বাচ্চা পৃথিবীতে আসলে সে বাঁচবে না, কারোর হার্ট টাচ করছে না, খুবই বাজে একটা অবস্থায় আছে। সেটা যদি আমরা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করতে পারি, তাহলে হতে পারে কারোর নাক মুখ কাটা, সেটাও দেখে নিতে পারি। যদি সেটা খুব খারাপ পর্যায়ে থাকে, তাহলে আমরা রোগীদের সাথে আলোচনা করে দেখে নিতে পারি যে না, এই বাচ্চাটাকে পৃথিবীতে আনানো যাবে কি যাবে না। মেডিকেল সায়েন্স হলে এটা পৃথিবীতে স্টে করবে কিনা, বেঁচে থাকবে কিনা, থাকলে এটা বোঝা আকারে দেখা যাবে কিনা। এইটা ঠিক করার জন্য আমাদের অ্যাডভান্স লেভেলের ডাক্তাররা যারা এই চিন্তাগুলো করবে, তখন 18 থেকে 22 সপ্তাহের মধ্যে যে একটা পরীক্ষা করা হয়, তাকে বলা হয় ফিটাল অ্যানোমেলি স্ক্যান। অর্থাৎ ছোট ভ্রূণের কোন রকমের অঙ্গহানি খারাপ কিছু আছে কিনা সেইটা চেক করা, স্ক্যান করা। সেটা কোথা থেকে করে? একদম মাথা থেকে শির দাঁড়া দিয়ে এদিক দিয়ে হার্ট, কিডনি, লাং, টাং গুলো দেখে বিভিন্ন রকমের পা, ঠোঁট, মুখ, চেহারা পুরো বিস্তারিত এই রিপোর্টটাতে করে দেওয়া থাকে। সেটাকে বলে ফিটাল অ্যানোমেলি স্ক্যান। এটাও অনেক ডাক্তার করে থাকে, এগুলো কমন। তাছাড়া যে গর্ভাবস্থায় শিশুর ওজন এবং পানির পরিমাপ করার প্রয়োজন পড়ে অনেক সময়, ফিটাল গ্রোথ, ওয়েলবিং প্রোফাইলটাও এটাও হয়ে থাকে, এভাবে লিখে দেয়, তখন একটু একসেপ্ট। আবার দেখুন ছেলেদের অন্ডকোষের চেক আপটা কিভাবে করে? ইউএসজি অফ বোথ স্ক্রোটাম। ইউএসজি অফ বোথ স্ক্রোটাম, অন্ডকোষ, অন্ডথলি। স্ক্রোটাম দিলে তোর মধ্যে টেস্টিস থাকে, অথবা বোথ টেস্টিস দিলে স্ক্রোটামই করা লাগবে। তাহলে যে কোনো একটা দিলেও হবে, ইউএসজি অফ বোথ স্ক্রোটাম অথবা ইউএসজি অফ বোথ টেস্টিস দিলে বুঝে নেবে যে না, এই জায়গায় তো টেস্টিস যেহেতু বলেছে, তাহলে আশেপাশে একটু বিস্তারিত ওখানকার বর্ণনা করে দেওয়া। ওখানে কি কি অসুবিধা হয়? সাধারণত এই যুগে প্রচুর পরিমাণে ভেরিকোসিল হচ্ছে, তারপরে এপিডিডাইমাল সিস্ট হচ্ছে, অর্কাইটিস হচ্ছে, অন্ডকোষ টেস্টিসটা প্যাঁচ খেয়ে গিয়ে ভেনটাকে কুচকে দিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, অ্যাট্রফি হচ্ছে, ওইটা টেস্টিসটা দিন দিন ছোট হয়ে চুপসে ভ্যানিশ হয়ে যাওয়ার মতো, নরম তুলতুলে একদম কার্যক্ষম, এগুলা সংবেদনশীল ছোট্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এমন অনেক রোগী দেখা যায়। তারপরে দেখুন প্রস্রাবের সমস্যা বা কিডনির স্টোন চেক করার জন্য আমরা একদম লিখে দিতে পারি, যেখানে কিডনি স্টোনটাই হচ্ছে ইউএসজি অফ কেইউবি, কিডনি, ইউরেটার এন্ড ব্লাডার, এই তিনটাই দেখবে সে। কেইউবির আরো এক্সরে বা কেইউবির কিছু পরীক্ষা আছে, সেখানে কিছু কেমিক্যাল ইনজেকশন ব্যবহার করা হয়, ওই অর্গানগুলোকে আরো স্পষ্ট করে নিয়ে ওই পরীক্ষাগুলো করা হয়। সেটাকেও ওই পরীক্ষার ভূমিকাটাও এরকম। এই গেল মেয়েদের ডিম্বাশয় ইউটেরাস চেকআপের ক্ষেত্রে ইউএসজি অফ পেলভিস, আগে বলেছি ইউটেরাস এবং অ্যাডনেক্সা, যেখানে আপনার ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব এগুলো যেগুলো হচ্ছে ধরে থাকে যেসব মাসেলের মধ্যে দিয়ে, সেই এলাকা, ওই অংশটুকুকে অ্যাডনেক্সা বলে, এটা মনে রাখবেন। এরপরে কি আছে? প্রোস্টেট এবং প্রস্রাবের পরিমাপ করা হয়। প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ তো 50-এর পরে, এটা কমন একটা প্রবলেম। সেই প্রবলেমের জন্য আপনারা পরীক্ষা দিয়ে দেবেন ইউএসজি অফ প্রোস্টেট গ্ল্যান্ড, এটা দেবেন উইথ পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, পিভিআর লিখে দেয়। একবার এই ক্ষেত্রে কি করে, প্রোস্টেটটা তো করে, এবার প্রস্রাব ধরে রেখে করে। এবার ডাক্তারবাবু বলবেন যে আপনি এবার প্রস্রাব ছেড়ে আসেন, তখন কতটুকু আগে প্রস্রাব ধরে রাখা অবস্থায় কতটুকু প্রস্রাব তার থলির মধ্যে আছে সেটার একটা মাপ নেই। তারপরে এবার প্রস্রাব ছেড়ে দিয়ে আসার পরে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য, এই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি এমন হয়, ওভার এই ব্লাডারটার এই জায়গায় এরকম ফুলে ওঠে, সেই ফোলার ফলে এই আশেপাশে যে ভাঁজটুকু তৈরি হয় সেই জায়গাতে আপনার প্রস্রাব থেকে যায়। অর্থাৎ ওই যে পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, অর্থাৎ প্রস্রাব করার পরে কতটুকু প্রস্রাব আর ভিতরে থেকে যাচ্ছে, সেইটা অনেক ডাক্তারবাবু এই মাপটা চায়। তার উপর বেসিস করে বুঝতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডের কি অবস্থা আছে। তো এরকম আমরা পরীক্ষা করে থাকি। তারপরে টিভিএস এর কথা তো বলেছি, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, তারপরে ঘাড়ের যে লিম্ফ নোড চেক, ইউএসজি নেক লিম্ফ নোড, সফট টিস্যু, এগুলো লিখে দিলে হয়ে যাবে। সফট টিস্যুর ফোলা, গাট এবং ইনফেকশন, সেখান থেকে
ডান পাশের না বামের কোথা থেকে করবেন সেটাও হচ্ছে এখানে উল্লেখ করে দেবেন। তরল আছে কিনা দেখতে চাইলে অ্যাসাইটিস পেস্টের মধ্যে পানি থাকার নাম অ্যাসাইটিস, ফুসফুসে থাকে প্লুরাল ইফিউশন নিচে। এভাবে আমরা পরীক্ষাগুলো করতে দিতে পারি, তখন একটু চেয়ে নিলে বুঝতে পারবো। আবার অনেক সময় ছোট বাচ্চাদের মস্তিষ্কের নিউরোসোনোগ্রাম, এই যে নিওনেটাল নিউরোসোনোগ্রাম বা ইউএসজি অফ হেড লিখে দেয়। অনেক সময় বাচ্চাদের মাথাতে বড় হয়ে যাওয়া হাইড্রোকেফালাস, পানি ফুলে মাথাটা অনেক বড় হয়ে যায়, ওখানে যে প্রবলেমটা হয় সেটাও ঠিক এই সনোটা লেখা হয় ইউএসজি অফ হেড, অথবা নিউরোসোনোগ্রাম লেখা হয় নিওনেটাল নিউরোসোনোগ্রাম। আশা করছি বুঝতে পেরেছেন। 10:29 বাজে। আমি আর কিছুক্ষণ অল্প একটু দেখে সামান্য একটা আজকে রিপোর্টের পর্যালোচনা করে নিয়ে আমরা এই একটা রিপোর্ট যদি আমাদের সামনে আসে, এই একটা আমি উদাহরণ নিয়েছি ইউএসজি অফ আল্ট্রাসোনোগ্রাফির প্রেগন্যান্সি প্রোফাইলের একটা আল্ট্রাসোনো বেশি আসে আমাদের সামনে। এইটার কিছু একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো আমরা শেষ করব প্রথম পর্ব ইনশাআল্লাহ। স্যার সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা বেশিক্ষণ রাত করব না ইনশাআল্লাহ। পরবর্তীতে ক্লাসে আরো বিস্তারিত সুন্দর আছে। এখন এই প্রাথমিক পর্যায়ে একটু কাঠখোট্টা থিওরিক্যাল হলো, ওইগুলো আরো মজাদার হবে বা একটু থাকবে। একটু ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন, আমাদের সামনে যখন প্রেগন্যান্সি প্রোফাইল এরকম একটা বিষয় আসে, তখন আমাদের সংক্ষেপে একটা এরকম রিপোর্ট কাগজে চলে আসবে। আর বাকি যে কালো আছে যে প্রিন্টটা, সেটা একটু সাথে যোগ করে দেয়। ওতে বিষয়বস্তু কারো থাকে না, ডাক্তাররা দিয়ে দেয়, কখনো দেয়, কখনো ফুল দেয়, কখনো প্রয়োজন ছাড়াই দিয়ে দেয়। এটা থাকতে হয়। তাই অনেকের মধ্যে রঙিন হলেই ভালো এরকম একটা ধারণা থাকে, আদতে না। আদতে সনো সাদা কালোর মধ্যে বেটার হয়। ওই চিহ্নটা দেখেই বুঝে নিতে হয় যে কি অবস্থা। তো চলুন, আমরা এখানে লিখে দিয়েছিলাম এই পরীক্ষাতে যে প্রেগন্যান্সি প্রোফাইল কিভাবে করবে। তো সেখানে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে। প্রথম দেবে ইউটেরাসের মধ্যে কি আছে। এখানে লেখা আছে is gravid and contain a single alive fetus, অর্থাৎ এখানে ইউটেরাসটা পরিপূর্ণ আছে এবং contain a single, একটা alive জীবন্ত ফিটাস। ফিটাস মানে পেটের মধ্যে বাবু বড় মানুষ রূপে ফুল ধারণ না করার আগ দিয়ে নামটা হচ্ছে ফিটাস। তাহলে একটা জীবন্ত বাচ্চা বা আছে কিসের মধ্যে? জরায়ুর মধ্যে। এবার এই ফয়টাস এই শব্দটা দিয়ে এখানকার কিছু হিসাব নিকাশ আমাদের সামনে আল্ট্রাসাউন্ড থেকে তুলে ধরা হয়। রিপোর্ট করার পরে ওখান থেকে দেখে দেখে এই মেজারমেন্ট গুলা একটু সহজতে তার সহযোগী এটা লিখে দেয়। যেমন ধরুন প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা হচ্ছে পেটের মধ্যে বাচ্চাটা কি পজিশনে, কি ধরনের সিচুয়েশনে আছে, সেই প্রেজেন্টেশন। এই রিপোর্টে আছে সেফালিক, কেফালিক, যেটা আমরা উচ্চারণ করি না কেন। সেফালিক প্রেজেন্টেশনটা হচ্ছে বাচ্চা মায়ের গর্ভে মাথা নিচের দিকে থাকবে, জরায়ুর সার্ভিক্সের মুখের কাছাকাছি, সেটা হচ্ছে মাথা থাকতে হবে নিচে। ওই যে একটা আছে, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো। তো এই দেশটাই একমাত্র দেশ, আল্লাহ তাআলার কুদরতের দেশ, সেখানে বাচ্চার মাথা নিচে থাকাটাই হচ্ছে ভালো। আর পৃথিবীতে আসলে মাথা উঁচুতে থাকতে হয়, আর এখানে নিচে না থাকলেই বিপদ। তো এই প্রেজেন্টেশনটা আমাদের সামনে অনেক সময় হবে কি সেফালিক প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন। হ্যাঁ, ব্রিজের মধ্যে আবার কিছু ভাগ আছে, সেটা আমাদের সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। এরপর একটা দেখুন কার্ডিয়াক অ্যাক্টিভিটি। কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা কি? বাচ্চাটা সাধারণত আমরা জানি যে ওই 7 থেকে 9 সপ্তাহের মধ্যে, 6 এর পরে 7 থেকে 9 সপ্তাহের মধ্যে
আল্লাহ তাআলা মানুষের বাচ্চা বা এই ভ্রূণের মধ্যে হার্ট সঞ্চালন, রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়, কার্ডিয়াক হার্ট শুরু হয়, সেইটা আছে কিনা, কেমন আছে, যদি ঠিক থাকে তাহলে রেগুলার, না থাকলে ইরেগুলার, একবার আসতে একবার জোরে হলে হার্ট রেটটা কত থাকবে, এটা গড়ে একটা হিসেব করা থাকে। এটা গেল কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে কিনা, তাহলে মুভমেন্ট আছে কিনা, এবার মুভমেন্ট মানে সে নড়াচড়া করছে কিনা, এটা ওখানে উল্লেখ করা থাকে। হ্যাঁ নড়াচড়া করছে, নড়াচড়া করছে না, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, না থাকলে বলবে যে নট প্রেজেন্ট। বিপিডি শব্দের অর্থ হচ্ছে, দেখুন পরেরটা, বিপিডি হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার। বিপিডিটা আমাদের মধ্যে বাচ্চার যে ওজন এবং কবে ডেলিভারি হবে, এই যে ডেট গুলা নির্ধারণ করা হয় মেশিনের মধ্যে, এই সূত্র একটা সেট করে দেওয়া আছে। কি কি লাগে, সাধারণত 3টা হলেই হয়ে যায়। এক হচ্ছে বিপিডি অর্থাৎ হেডের এই মাথার এই মাপটা, দেখতে পাচ্ছেন আমার ছবি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, যিনি লিখেছেন ওনারা তো এই মাথার এই মাপটাকে বলা হয় বিপিডি, বাইপ্যারাইটাল ডায়ামিটার। এই মাথার এই দিক দিয়ে গোল করে যে ফিতা ধরলে যে ধরনের মাপটা হয়, আল্ট্রাসোনোতে সেই মাপটা ওইভাবে নেওয়া হয়, একে বলা হয় বিপিডি, বাইপ্যারাইটাল ডায়ামিটার। এবার আসুন দেখুন এরপরটা কি বলছে, এফএল। এফএল শব্দের অর্থ ফিউমারাল লেন্থ। ফিউমারাল লেন্থ, এই ফিউমারটা কোথায় থাকে, কোথার মাপটা, কোন হাড়ের মাপটা, পায়ে পায়ে পায়ের, মানে সবচাইতে লম্বা হাড়ের মাপটা। তাহলে পা কোমর থেকে হাঁটু পর্যন্ত যেটা থাকে। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়ের মাপ, এর মধ্যে আবার মাথায় অল্প একটু অংশ বাদ দিয়ে ধরতে হয়। ওখানে ওই হচ্ছে একটা মাপ নেয়, ওর পরে কিছু অংশ একটু, ওটা ওই ছবিতে বোঝা যায়, কিছু কার্টিলেজ থাকে, ওই মাপটা বাদ দিয়ে এটা ধরা হয়, এটাকে ফিউমারাল লেন্থ। দেখুন এই ফিউমারাল লেন্থ গুলো কত বুদ্ধি করে আমাদের মধ্যে শেখানো হয়েছে। পায়ের জন্য এখানে ফুট থেকে এফ যাতে থাকে সেই জন্য লেন্থ দিয়েছে, ওর নাম ফিমার দিয়েছে, তাই না বলুন? জি জি জি। আর হ্যান্ডের জন্য কি দিয়েছে, এই বাম হাতেরটা হিউমেরাস, নাকি? ঠিক আছে তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখুন এইগুলো আমাদের মনে রাখতে হবে, এইভাবে আমরা মনে রাখবো যে ফিউমারাল লেন্থ কোনটা, হিউমেরাস কোনটা, এরকম। যাই হোক, এই তাহলে কি হলো, মাথার মাপ, ফিউমারাল লেন্থ, আর এই যে পেটের, এই পেটের একটা মাপ নেওয়া হয়, সেটাও নিয়ে এই বাচ্চার যে কবে ডেলিভারি হবে, পেট মানে যে গাছ যদি কেটে দেওয়া যায় উপর থেকে দেখলে কেমন দেখা যায়, ওই যে গোল মাপটা, হ্যাঁ ওই মাপটা পেটের নেয়, এইভাবে নিয়ে অ্যাবডোমিনাল এসি বলে ওটাকে, এখানে দেখছি মনে হয় দেয়নি এটাতে, অ্যাবডোমিনাল সারকামফারেন্স, এইটা আপনার মাপ নিয়ে এই 3টা মাপ পেলেই এই ডেটটা বের হয়ে আসে। তাহলে কি হলো, এরপরে দেখুন আর কি কি আছে, টিটিডি। টিটিডি হচ্ছে ট্রান্সভার্স ট্রাঙ্ক ডায়ামিটার, হ্যাঁ ট্রান্সভার্স থোরাসিক ডায়ামিটারও বলে টিটিডি এখানে এটা। আর এপিটিডিটা হচ্ছে এন্টারোপোস্টেরিয়র থোরাসিক ডায়ামিটার, এন্টিরোপোস্টেরিয়র থোরাসিক ডায়ামিটার। এইগুলা এই যে এর মাঝখানের যে হচ্ছে থোরাসিক হাড়ের মাঝখানের এই মাপগুলো অনেক সময় নিয়ে দেয়, অটোমেটিক্যালি ওখান থেকে পেয়ে যায়। ওয়েটটা কিভাবে হয়, এই গ্রস একটা অ্যামাউন্ট করলে এখানে থাকে, ওয়েটটা গ্রামেও থাকে, এক এক মেশিন হিসেবে কিছু কম বেশি থাকে, সেটার এখানকার ক্ষমা চাওয়া হয়, প্লাস মাইনাস হতে পারে, এটুকু ক্ষমা, বুঝতে পেরেছেন? সেটা এইভাবে। এরপরে ম্যাচিউরিটির ক্ষেত্রে দেখুন কত সপ্তাহ, তার ম্যাচিউরিটিটা কেমন, কত সপ্তাহের বাচ্চা, সেইটা এখানে উল্লেখ করা হয়। তাহলে ম্যাচিউরিটিটা বলে আমরা বুঝতে পারি যে আর কত দিন বাকি আছে। এরপরে একটা কি আছে দেখুন, অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে যে অ্যাডিকুয়েট ইন অ্যামাউন্ট এএফআই, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, এএফআই দিয়ে বোঝানো হয়। অর্থাৎ পেটের মধ্যে যে স্যাক থাকে, ওই থলি, যে থলির মধ্যে, জ্বরের মধ্যে আরেকটা পাতলা যে থলি থাকে স্যাক, ওইটার মধ্যে কতটুকু তরল পদার্থ আছে সেটা নির্ভর করে এই মাপটা এখানে দেওয়া হয়।
এটার নরমাল হচ্ছে 8 থেকে 22 সেন্টিমিটার, এটার মাপটা সেন্টিমিটারে বলে। এটাতে 16 আছে, এটাও নরমাল স্বাভাবিক আছে। 8 এর নিচে নেমে গেলে কমার নাম, এই সব ক্ষেত্রে কমে যাওয়ার নাম অলি, আর বেশি হওয়ার নাম পলি। তাহলে এই 8 এর নিচে যদি কোনোটা নেমে যায় তাহলে অলিগোহাইড্রোমনিওসিস বলে। অ্যামনিওটিক ফ্লুইডটা যদি 8 এর নিচে হয় তাহলে সেটাকে অলিগোহাইড্রোমনিওসিস, আর 22 এর বেশি হলে সেটা পলিহাইড্রোমনিওসিস। অনেক সময় আপনাদের সামনে রোগী এসে হাজির হবে যে গর্ভাবস্থায় প্রস্রাব করে, প্রচুর প্রস্রাব করে ফেলে, ডায়াবেটিস আছে, পানি খেলেই প্রস্রাব হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব হয়। এই প্রস্রাবের অতিরিক্ত প্রস্রাব হয়ে যাওয়ার ফলে শরীরের এই বাচ্চার থলির থেকেও শরীর আবার এক্সেস পানি শোষণ করে কমিয়ে ফেলে। তখন দেখবেন ডাক্তাররা বলে বাচ্চা ডাঙায় পড়ে গেছে, শুকনায় পড়ে গেছে। সিজার করার জন্য যত বাহানা থাকে সেইগুলা কিন্তু বলে যে ডাঙাতে পড়ে গেছে, এরকম সব কথা শুনতে পারবেন। তো সেগুলো আমাদের সামনে আছে, সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে আমরা শিখে নেব। এরপরে আছে দেখুন প্লাসেন্টা। প্লাসেন্টা কি পজিশনে আছে এবং এর ম্যাচুরিটি কেমন সেটাও এই প্লাসেন্টার জায়গায় বর্ণনা করা হয়। এবার কি দিয়েছে এখানে, রাইট অ্যান্টেরিয়র ল্যাটারাল লোয়ার অ্যান্টেরিয়র রাইট অ্যান্টেরিয়র ল্যাটারাল। এটা কেমন, যদি অ্যান্টেরিয়র হয় কোন সময় আবার পোস্টেরিয়র হয়। অ্যান্টেরিয়র মানে এতে অ্যান্টি, এতে আগে, মনে রাখা সহজ হাতে। পোস্টেরিয়র পিতে পরে, পিতে পোস্টেরিয়র পিছনের দিকে, অর্থাৎ বাচ্চা আছে ওই পিছনের ওয়ালে দিকে আপনার প্লাসেন্টা থাকে। অ্যান্টেরিয়র মানে এই আগে, মানে পেটের পরেই, পেট কাটলে আগে প্লাসেন্টা বাঁধবে, তারপরে বাচ্চা ধরতে হবে, তাহলে সেখানে অ্যান্টেরিয়র। এগুলো যারা অপারেশন করবে, সিজার করবে তাদের ক্ষেত্রে কাজে লাগে। আর এখানে যেটা আছে রাইট অ্যান্টেরিয়র ল্যাটারাল, কোথায়, ডান পাশের সামনের অংশের এই সাইডের এই দিকটাতে, ডান পাশের এই দিকটাতে রয়েছে প্লাসেন্টার অবস্থান এটা বলে। আর লোয়ার মার্জিন ইজ অ্যাওয়ে ফ্রম দ্য অস। এই প্লাসেন্টার নিচের যে দাগ বা নিচের অংশটা অ্যাওয়ে, দূরে আছে, ফ্রম দা, কোথা থেকে, অস, ওই সার্ভিক্স অর্থাৎ জরায়ুর যে মুখ, সার্ভিক্সের থেকে, মুখের কাছের থেকে দূরেই আছে, তার মানে নিরাপদ আছে। লোয়ার মার্জিন অর্থাৎ প্লাসেন্টার লোয়ার মার্জিন যদি এই ধরুন জরায়ুর মুখ বা সার্ভিক্সের মুখ এখানে যদি প্লাসেন্টা থেকে যেত, তাহলে প্লাসেন্টার কাজ কি, মায়ের ইউটেরাসের থেকে রক্ত, খাদ্য, পুষ্টি, অক্সিজেন টেনে নেওয়া, কার্বন ডাই অক্সাইড বাচ্চার শরীর থেকে নিয়ে মায়ের শরীর দিয়ে, প্রস্রাব দিয়ে, রেচনতন্ত্র দিয়ে বের করে দেওয়া। কিন্তু জরায়ুর যদি এরকম একদম এই প্লাসেন্টা এখানে আগে থাকে, যা আমাদের এখানে যে প্লাসেন্টা প্রিভিয়া প্রবলেমটা এখান থেকে টানতে গিয়ে এদিকে দিতে যায়, তখনই জরায়ু দিয়ে আবার একটু বের হয়ে আসে অস দিয়ে। সেই জন্য অ্যাওয়ে ফ্রম ম্যাচুরিটি গ্রেডটা কি, প্লাসেন্টা শিকড় যত নরম সে টেনে তুলতে পারবে ভালো। অ্যাজ লাইক ইট দিয়ে পানি শোষণ করা যায়, আবার পন্স দিয়েও পানি শোষণ করা যায়। ইটটা আমরা পানি যদি ভিজিয়ে নিয়ে ইটটাকে কিন্তু বসাতে পারবো না, এইরকম অবস্থায়, আর সঠিক বেশি পানি সেই জন্য ছাকাও যাবে না। কিন্তু পন্স যেটা ওই যে আপনার সোপা টোপাতে ব্যবহার করবো, পানিতে ভেজাই আমরা চেপে নিয়ে বের করতে পারি। এই ম্যাচুরিটি গ্রেড একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু যদি সময়ের আগে ম্যাচুরিটি গ্রেডটা বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে, অর্থাৎ বাচ্চার গঠন বর্ধনের ক্ষেত্রেও সেটা একটা হ্যাম্পার তৈরি করতে পারে। এখন শেষে আছে ইডিডি। এক্সপেক্ট হবেই যে গড় করে একটা ডেট দিয়েছে, তার 7 দিন আগে পরে হতে পারে, এভাবেই ওইরকম করেই করবো। সৃষ্টিকর্তা চাইলে 10 দিন পরেও হতে পারে, আবার 87 হয়ে 87 ছেলের নামও হতে পারে। তো এরপরে ইমপ্রেশন,
অ্যাবাউট, দেখুন এখানে কি দিয়েছে, এই পুরোটা লিখে দেওয়ার পরে অ্যাবাউট 37 উইকস অফ সিঙ্গেল অ্যালাইভ প্রেগন্যান্সি উইথ সেপালিক প্রেজেন্টেশন, এইভাবে দিয়ে একটা আল্ট্রাসাউন্ড মোটামুটি একটা বর্ণনা করে দেওয়া। রাত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই সাথে একটু থাকার জন্য। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। দেখলাম আমরা বিশেষ করে রুট থেকে মানে যদি আমাদের নলেজে থাকে তাহলে একটা রিপোর্ট অ্যানালাইসিস করতে পারবো আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন একটা বিষয় আমাদের সামনে তুলে ধরা, সেই সাথে নতুন বিষয়টা পারদর্শী করানোর যে মানসিকতা, নিজের জ্ঞান বিলিয়ে দেওয়ার যে মানসিকতা এবং বদান্যতা, এজন্য গ্রুপের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং এই গ্রেট থ্যাঙ্কস, আপনার জন্য অনন্তর দোয়া। জি, আপনিও যদি কিছু বলতেন। হ্যালো। জি স্যার, দারুণ একটি প্রেজেন্টেশন দেখলাম। আল্ট্রাসাউন্ডের এর আগে অনেক রিপোর্ট দিয়ে গেছি, কিন্তু এইভাবে মনোযোগ সহকারে দেখি নাই, এই জন্য যে বুঝতে পারি নাই, সেই জন্য মনোযোগ সহকারে দেখতে পারি নাই। কিন্তু আজকে যতটুকু দেখলাম তাতে ইনশাল্লাহ এখন কোনো রিপোর্ট যদি সামনে আসে তাহলে অনেক একদম ব্যক্তিত্ব ডাক্তার ইসা হক ওবায়দী, আমার অতি নিকটতম প্রতিবেশী এবং মিরপুর উপজেলার স্বনামধন্য একজন হোমিওপ্যাথ স্যার, আমাদের গ্রুপে এসে আমাদেরকে প্রেজেন্টেশন দেখানোর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। ধন্যবাদ, আপনাদের সুস্বাস্থ্য কামনা। আপনাদের এই সুন্দর ভাবে উপস্থিত থেকে সুন্দর করে মানে শ্রবণ করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ স্যার। এক্সেলেন্ট প্রেজেন্টেশন মহিউদ্দিন স্যার। জি স্যার। জি স্যার। জি, প্রফেসর আব্দুল মান্নান স্যার। জি, ভালো প্রেজেন্টেশন হয়েছে স্যার। তবে এই বিষয়গুলো আসলে অ্যাডভান্স লেভেলের এবং মেডিকেলের একটু নলেজ থাকতে হবে, সায়েন্সের নলেজ থাকতে হবে, অ্যানাটমি ফিজিওলজি বিষয়গুলো থাকতে হবে। তা নাহলে অত সহজে হৃদয়ঙ্গম করা যাবে না। সেই জন্য আমাদেরকে আরো সহনশীল হয়ে অন্যান্য বিষয়গুলো পড়াশোনা করার দরকার। আমরা অনেকে আছি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নাই, তার জন্য কঠিন হতে পারে যে টার্মিনোলজি গুলো আসছে, সে টার্মিনোলজি গুলো আমাদেরকে মেডিকেল ডিকশনারিটাও জানতে হবে। তাহলেই এই যে আলোচনাটা আমাদের জন্য বুঝতে সহজ হবে এবং স্যার যে এতক্ষণ ক্লাস আলোচনা করলেন তার আলোচনাটাও তো সার্থকভাবে যদি আমরা এখান থেকে কিছু নিতে পারি, এটা প্রয়োগ করতে পারি। আমাদের আজকের উপস্থাপক এবং প্রেজেন্টার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের বিষয়, নতুন বিষয় আনার জন্য। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক রোগী আসেন, তারা আমাদেরকে আসলে মানে চিন্তা করে এখন আর কি চিকিৎসা নিয়ে কি হবে, এখন সর্বশেষ একটু হোমিওপ্যাথির কাছে যাই। আমাদেরকে ওইভাবে মূল্যায়ন না করার পিছনে আমাদেরও কিছু কারণ রয়েছে। আমরা অ্যাডভান্স লেভেলের কিছু তথ্য আমাদের জানি না বা জানার সুযোগ পাচ্ছি না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ
আমরা যদি এই বিষয়গুলো তাদেরকে ধরে ধরে বলে দিতে পারি, কারণ এলোপতির কাছে তারা জিজ্ঞাসা করতে পারেন, অনেক কিছু বলতে পারেন না, সেই এটা কিন্তু আমাদের ভালো একটা ফ্যাসিলিটি। আমরা যদি একটু নিজেরা ভালো, আজকে স্যার যেভাবে আমাদের পাল্টাচ্ছেন ওটা বুঝতে পারলে আমরা অর্জন করতে পারি, তো তাহলে ইনশাল্লাহ আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার যে আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য স্যারের সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদের যে টাকাটা বাংলাদেশে পাঠায় জাযাকাল্লাহ। বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ফারুক স্যার, ফাউন্ডেশন থেকে একদম শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের 30তম বেসের আমার প্রাণ একদম সুরিয় বন্ধু। আমার 30তম বেসে যে কয়েকজন ডাক্তার আমাদের মোটামুটি আমাদের মুখ উজ্জ্বল করছেন, তার মধ্যে আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ আমি নেখায়াত কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ। আর রেকর্ডিং করছেন যারা, এডিট করে ইনশাআল্লাহ গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবেন।